সাদা ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ বসে আছে। ফ্লোরে পড়ে থাকা অধরা একটু পর পর ঘুমিয়ে উঠছে। চোখ তুলে তাকাবার শক্তি নেই তার। পরনের জামা ছিঁড়ে গেছে বেশ কিছু জায়গায়। ওড়না দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে তার মুখ হাত দুটো। ফর্সা মুখটা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি শুকিয়ে গেছে। শরীরে বিভিন্ন জায়গায় স্কেলের দাগ, কিছু কিছু জায়গায় কেটেও গেছে। মাহমুদা বেগম ক্লান্ত হয়ে হাতে স্কেল ফেলে চেয়ার টেনে বসে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, তবুও তার রাগ কমেনি। আরও মারতে পারলে ভাল লাগতো, কিন্তু এই শয়তান মেয়ে কাঁদছে না কেন? মরে গেলে আবার তাকেই জেলের ভাত খেতে হবে। তাই সে আপাতত একটু জিরিয়ে নিচ্ছে। এমন সময় উপস্থিত হয় মাহিম। মাহমুদার দিকে এক পলক তাকায় অধরার দিকে। বিরক্তি ফুটে ওঠে তার চোখ মুখে। বাঁ হাতে ব্রু চুলকে মাকে বলে, তাড়িয়ে দিলেই পারো, এভাবে ড্রামা করার মানে কি? কাজ থেকে ফিরেছি মা, টায়ার্ড আমি, রেস্ট দরকার। মাহিমের কণ্ঠ শুনে অধরা পিট করে চোখ খোলে। মাহিমের মুখটা দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার, চোখে মুখে ক্লান্তির ছাপ। ইচ্ছে করে ছুটে গিয়ে ওনার কোনা দিয়ে মুখটা মুছে দিতে, এক গ্লাস ঠান্ডা পানি ওর হাতে ধরিয়ে দিতে, কিন্তু শক্তিতে কুলাচ্ছে না। মাহমুদা ছেলের পানে তাকিয়ে, কি করেছে এ মেয়ে শোনো? মাহমুদা হাত উঁচু করে তাকায়, থামে। ইন্টারেস্ট নেই মা, কফি দিয়ে যাও রুমে। তাহলে ফাহিম আরেক পলক তাকায় অধরার দিকে, তারপর হনিয়ে চলে যায়। অধরা তাকিয়ে থাকে যাওয়ার দিকে, মনে হচ্ছে একটুখানি শুকুরে গেল অধরা পাশ দিয়ে, কিন্তু হাই ধরা দিল না। এবার চোখ দুটো টলটল করে ওঠে অধরা। চেষ্টা করে একটু বসার, কিন্তু কোমরে খুব ব্যথা লেগে, তাই বসতে পারল না। মাহমুদা কটমট চোখে অধরার দিকে তাকিয়ে কোমরে লাথি দেয়। ব্যথার জায়গায় আবারও ব্যথা লাগতে অধরা একটু শব্দ করে কুকিয়ে ওঠে। ঝটপট করতে থাকে, আওয়াজ করবি না একদম, একদম জানে মেরে দেব তোকে, চুপচাপ রুমে চলে যা, বলে মাহমুদা যেতে নেয়। তখনই ফাহিমের রুম থেকে ভেসে আসে একটা কথা, আমার রুমে যেন কোনো আওয়াজ না আসে। অধরা ঠোঁট টিপে কান্না আটকায়। মাহমুদা ওর হাত খুলে দিয়ে চলে যায়। অধরা দু হাতে মুখ আটকে ধরে, যেন কোনো আওয়াজ না হয়। ফাহিমের নিশ্চয় অসুবিধা হবে ওর আওয়াজে। মাহমুদা যেতেই মিঠি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়েছিল, মায়ের ভয়ে এগিয়ে আসতে পারেনি। মিঠি কাঁদতে কাঁদতে অধরাকে ধরে উঠতে চায়, শরীরে ছেড়ে দিয়েছে অধরা। অধরা আদো আদো গলায় বলে, আমি তোর ভাইকে খুব ভালোবাসি রে। মিথির কান্না শব্দ বেয়ে যায়, ফুপাতে থাকে সে। জানে অধরা তার ভাইয়ের জন্য প্রাণটাও দিতে পারে। খুব কষ্টে অধরাকে রুমে নিয়ে আসে মিথি। খাটে তুলতে পারছে না। ওইদিকে মাহমুদা ডাকছে মিথিকে, এক্ষুনি না গেলে তাকেও মারবে। তার মা একটা রাক্ষস। খাট থেকে কম্বল নামিয়ে সেটা পেঁচিয়ে দেয় অধরার গায়ে, তারপর দরজা বন্ধ করে দিয়ে ছুটে চলে যায় মায়ের কাছে। মাহিম কফির মগে চুমুক দিচ্ছে আর কিছু একটা চিন্তা করছে, কপালে কুচকানো দেয়ালের দিকে দৃষ্টি। মুহিত দরজার সামনে এসে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ হলো। ভাইকে পর্যবেক্ষণ করছে সে। মন পড়তে চাইছে, কিন্তু কিছুক্ষণ আঁচ করতে না পেরে ফোঁস করে শ্বাস টেনে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে মাহিমের। হাইটে দুই ভাই সমান সমান, 2 বছরের ছোট হলেও কেউ এটা বুঝবে না। মোহিতকে মাহিম খেয়াল করেনি। মহিত শুকনো কাশি দিয়ে মাহিমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। মাহিম তাকায় মোহিতের দিকে। মা অধরাকে কেন মারল? মাহিম কফির মুখে শেষ চুমুক দিয়ে সেটা টেবিলে রেখে ব্যালকনিতে চলে যায়। মোহিত উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে তুমি মারতে বলেছ। কেন, প্রবলেম কি তোমার? মাহিম শক্ত চোখে তাকায় মোহিতের দিকে। আমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস হয় কি করে? এ কথায় ক্ষেপে ওঠে মোহিত। সে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, তোমার সাহস হয় কি করে অধরার গায়ে হাত তোলার? বাই না হলে তোমার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। মাইন্ড ইট। কারো সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তুই ভুলে যাস না। তুমিও ভুলে যেও না অধরা আমার। বাকিটা শেষ করার আগে মাহিম বলে ওঠে, অধরা তোর বোন, শুধুমাত্র বোন, অন্য
কিছু বলা তো দূরের কথা, ভাবলেও তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। মোহিত হাসে। মাহিম অবাক হয় না, এটাই স্বভাব মোহিতের। রেস্ট নেব আমি। মোহিত দু পা এগিয়ে আসে, ভাইয়ের চোখে চোখ রেখে বলে, এই ভুলটা দ্বিতীয়বার করো না। একটা মেয়ের জন্য ভাইয়েরে শত্রু হয়ে ওঠো না। পরিণাম খারাপ হবে। চলে যায় মোহিত। মাহিম দেয়ালে ঘুষি দেয়, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সব কিছুর জন্য দায়ী ওই অধরা। মাঝরাত মনে হয়, চারদিকে কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে কুকুর ডাকে আর ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটু আগে খট করে দরজা খোলার শব্দ কানে এসেছে অধরার। শব্দহীন পায়ে কেউ অধরার সামনে এসে বসেছে। অধরা খুব ভালো করে বুঝতে পারছে কেউ একজন তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিচ্ছে। অধরা পিট চোখ খুলছে। লোকটা অধরার পাশে বসে ফার্স্ট এইড বক্স থেকে কিছু খুঁজছে। অধরা শুষ্ক ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে লোকটার হাত ধরতে চেষ্টা করছে। অধরা হাত বাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লোকটা অধরার ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। অধরা ব্যথায় আহ শব্দ করে ওঠে। তখন লোকটা আবার ফু দিয়ে দিতে থাকে ক্ষতস্থানে। এত যত্নশীল, মনের ক্ষত সারিয়ে দিবেন কিভাবে ডাক্তারবাবু? মনটা যে আমার আগাতে আগাতে বিষিয়ে যাচ্ছে। লোকটা হাত থেমে যায়। সে গম্ভীর চোখে তাকায় অধরার দিকে। এক ফালি রোদ চোখে পড়তে ঘুমটা হালকা হয়ে যায় অধরার। রোদটা একদম কড়াকড়িভাবে চোখে পড়ছে তার। চোখ বন্ধ করে রাখার দায় হয়ে গেছে। মাথা ভারী লাগছে। আরও ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু রাগ প্রচণ্ড জ্বালাতন করছে। মাথার বালিশটা মুখের উপর দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে অধরা এবং ঘুমিয়ে পড়ে। গত রাতে কে একজন তার হাত পায়ে মলম লাগিয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, ব্যথার। কপালে চুমু খেয়েছে অধরার। এসব স্বপ্ন দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তখনই দরজায় টোকা পড়ে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। শান্তিতে কি একটু ঘুমাতেও পারবে না? এরপর আরও কয়েকবার টোকা পড়ে। অলস ভঙ্গিতে চোখ বন্ধ করেই উঠে বসে। কোমর ব্যথাটা এখনও রয়ে গেছে। একটু নড়াচড়া করলে সেটা বুঝতে পারছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায়। চোখ দুটো বন্ধ করে হাতিয়ে হাতিয়ে দরজা অব্দি যায়। দরজা বেরানোই ছিল। অধরা মেলে দেয়। মাহিম অধরাকে দেখে ব্রু কুঁচকে ফেলে। ঘুম ভাঙেনি। দপ করে চোখ খোলে অধরার। তাকায় মাহিমের দিকে। মনে পড়ে যায় সকালের রান্নাটা তাকেই করতে হয়। মাহিমকে টিফিন রেঁধে দিতে হয়। ভয়ে বুক টিপ টিপ করতে থাকে তার। শুকনো ডোক গিলে মাথা নিচু করে ফেলে। রিনিয়ে বলতে থাকে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। বলে মাহিম পাশ কাটিয়ে যেতে নেয়। পারমিশন ছাড়া পা বাড়ানোর সাহস হয় কী করে? দাঁড়িয়ে যায় অধরা। আর চোখে তাকায় এক পলক মাহিমের দিকে। মাহিম অধরার রুমে ঢুকে যায়। খাটের পাশে থাকা পড়ার টেবিলে কয়েক কাতারে বই সাজানো। প্রচুর বই পড়ুয়া অধরা। মাহিম টেবিলের উপর থেকে ফার্স্ট এইড বক্সটা তুলে নেয়। অধরার বুকটা প্রশান্তিতে ভরে যায়। তার মানে সত্যি উনি এসেছিলেন। অধরা কোনো স্বপ্ন দেখেনি, ইমাজিন করেনি, এটাই বাস্তব ছিল। কিন্তু অধরার এই প্রশান্তি বেশিক্ষণ টেকে না। মাহিম গম্ভীর গলায় বলে ওঠে, এটা এখানে এনেছিস কেন? আজকাল পারমিশন লাগছে না তোর? পা বড় হয়ে গেছে? ব্রু কুঁচকে ফেলে অধরা। উনি আনেনি এটা। কাল উনি আসেনি এখানে, তাহলে কে এসেছিল? তো যত্ন করলো, ব্যথা সারিয়ে দিল। পৃথিবীতে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু আবিষ্কার করেছিস নাকি? না, কি মনে করে? চমকে ওঠে অধরা। মাথা নিচু করে শুকনো ডুব গেলে বিড়বিড় করে বলে, না না, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এমনি সকালে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হয়, জানিস না তুই? সময় দিলেন কোথায়? মাহিম সেটা শুনতে পায় না, শুনতে চায়ও না। তার যেতে হবে, তারা আছে। অধরা পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। টি শার্ট পরেছে বিদায়, 2 হাতের কালচে দাগগুলো দেখা যাচ্ছে। একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। কোমরে যে ব্যথা সেটা ঢের বুঝতে পারছে। মাহিম ফোঁস করে শ্বাস টানে।
মার খাওয়ার মতো কাজ করছিস কেন? সাবধানে থাকতে পারিস না? অন্যের বাড়িতে থাকিস তুই, তাদের কথা মতো চলতে কি অসুবিধা? তাড়িয়ে দিলে যাবি কোথায়? অতরা চোখে কোণে পানি চলে আসে। প্রিয় মানুষটার থেকে অপমান নিতে কষ্ট হচ্ছে। আশ্রিতা সে, লোকটা বারবার কথায় কথায় মনে করিয়ে দেয়। নাকি তোর মায়ের মতো তোরও কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথে ভাগতে চাচ্ছিস? শ্বাস বন্ধ হয়ে আসছে অদরার, দু কান গরম হয়ে যায়। মাকে সে ঘৃণা করে, তবু মাকে নিয়ে কেউ কিছু বললে কলিজা লাগে তার। অদরা দু গাল বেয়ে টফ করে পানি পড়ে, হাতের উল্টো পিঠে পানি মুছে ফেলে। বাস্তবতা মেনে নিতে শিখো। ওয়াদা করো মায়ের মতো যেন কেউ না বলে, যাতে সবাই বলতে বাধ্য হয় গোবরে পদ্ম ফুল তুই। সবাইকে দেখিয়ে দিতে হবে তুই একজন বেস্ট মানুষ, আর আমার মায়ের থেকে দূরে থাকবি। অদরা বলার মতো কথা খুঁজে পায় না, চুপচাপ নাক টানতে থাকে। মাহিম ধমকে বলে ওঠে, সামনে থেকে সর। ইডিয়েটের মতো দাঁড়িয়ে থাকলে বেরোবো কী করে? অদরা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পাশ গিয়ে দাঁড়ায়। মাহিম বেরিয়ে যায়। অদরা তাকিয়ে থাকে, এখনও বুকটা দুক দুক করছে। লোকটা সামনে আসলে স্বাভাবিক থাকতে পারে না সে। সারাক্ষণ খোঁচা মারা কথা, তার অপমান। আমাকে ভালোবাসবেন কবে আপনি? আমার সব অপমান কবে মুছে দেবেন? কবে এক টুকরো সুখ এনে দেবেন আমায়? অদরা হচ্ছে মাহিমের চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। অদরা যখন 10 বছর বয়স, তখন অদরার মা তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে যায়, আর বাবা ঢাকায় চাকরি করে। সে অবশ্যই এখনো বিয়ে করেনি। মাঝে মধ্যে আসে অদরাকে দেখতে, মাসে মাসে টাকা পাঠায় অদরার জন্য। মাহমুদা অদরাকে দেখতে পারে না, পান থেকে চুন খসলেই মারে, বকা দেয়, তবে খুব বেশি কাজ করায় না অদরাকে দিয়ে। অদরা ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে বের হয়। আজকে রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু সামনে এক্সাম, একদিন মিস দিলে অনেক কিছুই মিস হয়ে যায়। মোহিত ফোন দেখছে, আর তাকে খাইয়ে দিচ্ছে মাহমুদা। এই ছেলেটাকে তিনি ভীষণ ভালোবাসে। 3 ছেলে মেয়ের মধ্যে এই ছেলেটাকে তার চোখের মণি। ছেলেকে যেমন ভালোবাসে, তেমনি ছেলেকে দেখে ভয় পায়। মিথি খাচ্ছে। অদরা চুপচাপ গিয়ে মিথির পাশে বসে, চোখের ইশারায় গুড মর্নিং বলে। পানি খাওয়ার জন্য ফোন থেকে চোখ তুলতে অদরার মিষ্টি মুখখানা চোখে পড়ে মোহিতের। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গুড মর্নিং অদরা। অদরা চমকে তাকায়। মাহমুদা শক্ত চোখে তাকায় অদরার দিকে। অদরা বিনবিনিয়ে মর্নিং বলে খেতে শুরু করে। হতাশ হয় মোহিত। এবার মাথা নিচু করে রাখার কোনো মানে হয়? চোখে চোখ রেখে মর্নিং বলতে হয়? মেয়েটা জানে না কি মেয়েটা? আম্মু আর খাবো না, পানি খেয়ে গ্লাস রেখে বলে মোহিত। মাহমুদা থালা নিয়ে বেসিনে চলে যায়। এমনিতেই তার লেট হয়ে গেছে। মোহিতকে তাকাতে আছে অদরার দিকে। মেয়েটা তার ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। মাহমুদা বেরিয়ে যায়। মোহিত উঠে অদরার পাশে চেয়ারে বসে। অদরা কাচুমাচু হয়ে যায়। ব্যথা কমেছে? শরীর ঠিক আছে? জ্বর আসছিল? অদরা কপালে হাত দিয়ে যায় মোহিত। অদরা চোখ মুখ কুঁচকে খানিকটা পিছিয়ে যায়। বিরক্ত হয় মোহিত। মিথি ঠোঁট টিপে হাসছে। আর ইয়ার জ্বর চেক করতে যাচ্ছিলাম, তোমার গলা টিপতে না। অদরা তাড়াহুড়ো করে হাত ধুয়ে উঠে যায়। আমার খাওয়া শেষ বলে ব্যাগ নিয়ে ছুটে যায় দরজার দিকে। মিথি এবার শব্দ করে হেসে ওঠে। দাবাই, আমিও বেরোচ্ছি, চল ড্রপ করে দিয়ে আসি। লাগবে না। তোমার একটা কথা বলি, অদরার সাথে এরকম করো না, তোমার সাথে ওকে মানাবে না। তাছাড়া জানোই তো ও বড় ভাইয়াকে। বাকিটা শোনে না মোহিত। সে ধমক দিয়ে বলে, ভার্সিটিতে যাচ্ছিস না? এত কথা কিসের? মিথি মুখ বাঙিয়ে চলে যায়। মোহিত বাঁকা হাসে। অদরা নামটা জোস, আর তার থেকেও বেশি জোস মাহিম, আমার ভাইয়া।